বারবারই পরিসংখ্যানেই ফিরছি। কিন্তু পরিসংখ্যান কি শুধুই গাণিতিক হিসেব, শুধুই কি অর্থনৈতিক প্রগতি, বা শুধুই কি বিজ্ঞান? না, শুধু বিজ্ঞানের কথা বললে একটু ভুল বলা হবে। কারণ আমাদের বাড়ির মা, দিদিমা, পিসিমা, বোনেরা তারা কিন্তু সংসারের পরিসংখ্যানটা অপূর্বভাবে করেন। হয়তো দেশ, জাতি এগুলো অনেক বৃহৎ চিন্তা, কিন্তু ছোট করে তারাই শিখিয়ে দেন ছোটবেলা থেকে কি করে হিসেব রেখে সংসার চালাতে হয়। এই যে ভাবনাটা, এই ভাবনাটার কথা আমরা তো বলছি, কিন্তু সত্যি সত্যি প্রাত্যহিক জীবনে আমরা কতটা ঠিক এই পরিসংখ্যানকে সংসারে পালন করতে পারি বা করে আসছি, এই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের এক বন্ধু। তিনি শিক্ষিকা তমালি ঝা। আসুন তার কাছ থেকে শুনে নিই তিনি তার সংসারের স্ট্যাটিস্টিক্স কিভাবে মেনটেন করেন। নমস্কার। সংসারের স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাকে কিছু বলতে বলার আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলছি। আমি না একেবারে আমার ছেলেবেলায় চলে যেতে চাইছি। আমি কলকাতা শহরে বড় হয়ে উঠিনি। জলপাইগুড়ি জেলার মোহিতনগর গ্রামে একান্নবর্তী পরিবার, খানিকটা রক্ষণশীল এবং আর্থিকভাবে সচ্ছল পরিবারে আমার বেড়ে ওঠা। আমার মা কাকিমাকে কখনোই চাকরি বাকরি দেওয়া হয়নি, কিন্তু আমাদের আবদারগুলো মেটাতেন তাঁরাই। আমার একটা কলমের দরকার, কিংবা আমার দিদি ভাইয়ের নেল পলিশের, কিংবা আমার বোনেদের কখনো চকলেটের দরকার, তো মা কাকিমারাই তার টাকাটা দিতেন। মা স্টিলের আলমারি খুলতেন, সেখানে একটা রবিনসন বার্ডির কৌটো, তার ভেতর থেকে বেরোচ্ছে একটা ছোট্ট মানি পার্স। সারা ঘর ন্যাপথলিনের গন্ধে ভরে গেছে, যেন এক অদ্ভুত নস্টালজিয়া। মা আবার আমাদের নিয়ে শহরে যাচ্ছেন, দোকানের সঙ্গে দরদাম করে জামা কাপড় কিনে দিচ্ছেন, বইপত্র কিনে দিচ্ছেন, তখনও কিন্তু সেই ছোট্ট মানি পার্স। তো ছেলেবেলায় আমি আমার মা মণিমার মাধ্যমেই দেখেছি যে তারা এভাবেই সংসারে স্ট্যাটিস্টিক্স মেনটেন করতেন। পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক দেবার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসলাম। সেখানে হোস্টেলের একটা জীবন থাকে, হোস্টেলের সংসার জীবন, সেটার আমি নামকরণ করেছি। তো সেখানে আমি একটা ছোট্ট ডায়েরি মেনটেন করতাম। পরবর্তীকালে জানেন তো আমার জীবন থেকে সেই ডায়েরিটা হারিয়ে গেছে। এখন আমি উপলব্ধি করি সেই ডায়েরিটা রাখা খুব জরুরি। দিন শেষে আমি হোস্টেলে যেটা করতাম, যে দিনের হিসেবপত্র সেখানে লিখে রাখতাম। এখন আর্থিকভাবে এতটা স্বনির্ভর হয়েছি, এতটাই বোধহয় আত্মবিশ্বাসী হয়ে গেছি যে আর ওই ডায়েরি মেনটেনের দরকার পড়ছে না। তাছাড়া আমার সঙ্গে আরেকটা বিষয়ে আপনারা অনেকেই সহমত হবেন, যে কোভিড পরবর্তীকালে আমরা যারা উপার্জন করছি, বা যারা হাউস মেকার, যারা স্বামীর উপার্জনের উপর নির্ভরশীল, প্রত্যেকেই অনলাইন শপিং এর উপরে অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছি। তার জন্য যেটা হচ্ছে, ভীষণ অপচয় হয়ে যাচ্ছে। আমার 20টা জিনিসের দরকার, আমি 26টা জিনিস কিনে ফেলছি। এই 6টা জিনিস আগামী 6 মাসেও আমার দরকার পড়ছে না, কিন্তু এই আমি অপচয়টা করে ফেলছি। এই অপচয়টারও কোথাও একটা হ্রাস টেনে ধরা দরকার। এর স্ট্যাটিস্টিক্সটাও মেনটেন করা আমার জরুরি মনে হয়। আমাদের সংসারের ক্ষেত্রে আমার স্বামী অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন, আমি শিক্ষকতা করি। তো আমরা সংসারের খরচ খরচাগুলো নিজেরা ব্যালেন্স করে ডিভিশন করে নিয়েছি। তো উনি যেরকম হেলথ ইন্স্যুরেন্সের টাকা, কিংবা বাড়ি গাড়ির লোন, বা বিভিন্ন রকম বিল, মেয়ের টিউশন ফিস, কিংবা গানের টিচারের টাকা দিচ্ছেন, আমি উল্টো দিকে মুদিখানার বাজার থেকে শুরু করে বাড়ির যাবতীয় খুঁটিনাটি যত রকম আনুষঙ্গিক কেনাকাটা হোক তার টাকা পয়সাগুলো দিচ্ছি। পাশাপাশি আমাদের বাড়িতে যে বাড়ির কাজে সাহায্য করছেন বা রান্নার কাজে সাহায্য করছেন, তাদের মাস গেলে মাইনেটা আমি দিচ্ছি। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার, অনেকে আমার সঙ্গে সহমত হবেন, এই যারা এই কাজগুলোতে সাহায্য করছেন আমাদের প্রতিনিয়ত, তো তাদের স্বামীরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু উপার্জনশীল নন। তাদেরও তো 30 দিন বা 31 দিনে মাস, তাদের 15 থেকে 20,000 টাকা ইনকাম। তো এই বাড়ির কাজে, রান্নার কাজে যারা সাহায্য করছেন যে মহিলারা, তাদের কিন্তু লৌকিকতা, আনুষ্ঠানিকতা সবই রয়েছে খাই খরচার পাশাপাশি। তো আমি তাদের একাধিকবার প্রশ্ন করেছি যে তোমরা কি করে মেনটেন করছো। তারা আমাকে একটাই উত্তর দেন যে
দিদি তোমরা পারবে না, সম্ভবত আমরা পারবো না, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। তারা কিভাবে স্ট্যাটিস্টিক্স মেনটেন করছেন ওই সামান্য উপার্জনে, আর আমরা কিভাবে অপচয় করছি, আমার মনে হয় এই এই তুল্যমূল্য একটা বিচার জীবনের ক্ষেত্রে চলে আসছে। আর হ্যাঁ, জীবন বলতে আমার একটা দারুণ কথা মনে পড়ে গেল। জীবন মানেই তো আমাদের সময়ের মতন বয়ে চলা, নদীর মতন বয়ে চলা। আমাদের জীবন কখনো বর্ণিল হয়, কখনো বর্ণহীন হয়ে যায়, হ্যাঁ, কিন্তু জীবনকে কখনোই যেন আমরা ধূসর জোনে হারিয়ে যেতে না দিই। মানে আমি বলতে চাইছি সময়ের কথা। সময়টাকে আমরা যেন কখনো বেঁধে না ফেলি। সময় তো সীমাহীন, সময় তো বয়ে চলেছে। সে জীবনের উৎকর্ষতার স্ট্যাটিস্টিক্স আমরা কতটা মেনটেন করছি? আমরা সুখ খুঁজতে গিয়ে কোথাও যেন শান্তির স্ট্যাটিস্টিক্সটাকে হারিয়ে ফেলছি। আমাদের যে পরিবার পরিজনেরা রয়েছেন, কিংবা আমাদের যে আত্মীয় স্বজনেরা রয়েছেন, আমাদের পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে কিন্তু আমরা কোয়ালিটি টাইম অনেক সময় কাটানোর সময় পাই বা সময় বের করে নিতে পারি, সেইটা আমরা তো করছি না। সেই স্ট্যাটিস্টিক্স মেনটেন করাটাও আমাদের জরুরি। এছাড়াও দুটো বইপত্র কিনে বা দুটো মুভি দেখে, দুটো নাটক দেখে, কিংবা কোথাও বেড়াতে গিয়ে এইভাবেও তো জীবনের উৎকর্ষতা মেনটেন করা যায়। দেখুন, ভবিষ্যতের কথা আমরা তো কেউ বলতে পারি না, কিন্তু বাঁচার মতো তো আমাদের বাঁচতে হবে। ঋত্বিক ঘটকের ভাষায় বলতে গেলে বলতে হয়, ভাবা প্র্যাকটিস করো। তো এই ভাবনাটা যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায়। আমি এটাই বলতে চাইছি যে আমরা ভাবছি কম, ছুটছি বেশি। সঞ্চয় প্রত্যেকের দরকার, কিন্তু আমরা কতখানি সঞ্চয় করব, কতখানি অপচয় করব। সঞ্চয় মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সঞ্চয় মানে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য বা আমাদের কিছু শখ পূরণের জন্য। কিন্তু আমরা বিষয়ী হতে হতে, বিষয়ের সুখ খুঁজতে খুঁজতে কোথাও সংসারের শান্তির স্ট্যাটিস্টিক্সটাকে হারিয়ে ফেলছি না তো? এইটা কিন্তু আমাদের মননে, আমাদের চর্চার মধ্যে বারবার করে আসা জরুরি। কোনোভাবেই যেন আমরা ধূসর জোনে আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে হারিয়ে না ফেলি। ধন্যবাদ। আমাগো কি সুন্দর কইরা জীবনের কথা, পরিসংখ্যান যেখানে বড্ড জরুরি, সে পরিসংখ্যান দিয়ে জীবনকে কি করে সুন্দর করা যায় এত সুন্দর কইরা তমালিজা কইলেন। তিনি যে একজন শিক্ষিকা, এইটার কি প্রমাণ করছেন। আমাদের জীবন বোধ এবং জীবনের সঙ্গে আমাগো চলনের যে ধারাবাহিকতা, সেইখান থেকে আমাগো যে একেবারে পদস্খলন হয়েছে, এইটা খুব সুন্দর কইরা কইছেন। আমাগো একটা মন ছুঁয়া গেল। আর এই যে আর্থিক একটা ঘেরাটোপ দিয়েও যে জীবনের পরিসংখ্যানকে বাঁধা যায় না, এটাও কিন্তু খুব সুন্দর করে বোঝালেন আমাদের, যে যার আর্থিক সামর্থ্য কম তার কাছেও একটা জীবনের মূল্য আছে, আবার যাদের আর্থিক সামর্থ্য বেশি তাদের কাছেও আছে। তাই দুজনকেই জীবনকে সুন্দর রাখতে হবে, সেটাই শেষ কথা।